হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমরা অ্যাজ প্রমিসড আমাদের ফিফথ ভিডিও নিয়ে চলে এসেছি। ইউরো 2024 এর ম্যাচ ডে 2 অলরেডি ফিনিশড। আমরা এই ম্যাচ ডে 2 তে বেশ কিছু ইন্টারেস্টিং ফিক্সচার্স দেখতে পেয়েছি। বেশ কিছু টান টান ম্যাচ হয়েছে, বেশ কিছু বোরিং ম্যাচ হয়েছে। কিছু কিছু গ্রুপে অলরেডি উইনার ডিসাইডেড এবং কিছু কিছু গ্রুপে একেবারে টান টান উত্তেজনা। আমরা তার মধ্যে যে ম্যাচগুলো আমাদের সব থেকে বেশি নজর কেড়েছে সেই ম্যাচগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। ফার্স্টে আমাদের হোস্ট নেশন জার্মানি। জার্মানির সাথে ম্যাচ ছিল হাঙ্গেরি। তো এই ম্যাচটায় আমাদের এক্সপেকটেশন ছিল যে জার্মানি হয়তো আগের আগের ম্যাচের মতোই একেবারে 5-6 গোলে উড়িয়ে দেবে। তো আমরা সেরকম একটা প্রেডিকশন করেছিলাম যে হাঙ্গেরি একেবারেই জার্মানির সামনে দাঁড়াতে পারবে না। কিন্তু হাঙ্গেরি কিন্তু ম্যাচটা বেশ ভালো শুরু করেছিল, ভালো ডিফেন্স, ভালো কাউন্টার, ভালোই একটা মানে হাঙ্গেরি স্টার্ট করে এবং জার্মানি সে মানে আগের ম্যাচে কি হচ্ছিল, জার্মানি যে দুজন নাম্বার 10 এর ইউজ করে যে ইন বিটুইন দ্য লাইনস খেলে যে ওদের যে অ্যাটাকটা খুলে দিচ্ছিল, এই ম্যাচে কিন্তু জার্মানি সেটা খুব একটা করতে পারছিল না। কিন্তু গোল ঠিক এসেই যায় এবং গোলটার জন্য মানে গুন্ডোগান যেভাবে মানে বলটাকে ওখান থেকে একেবারে মানে মানে সেই জার্মানদের হার না মানা মনোভাব থেকে বলটাকে কেড়ে নিয়ে একেবারে মুসিয়ালার পায়ে দেয় এবং মুসিয়ালার গোল। এবং তারপরে হাঙ্গেরি সেকেন্ড হাফে শুরুতেই একটা দুর্দান্ত ক্রস থেকে একটা সমতায় ফেরানোর চান্স পেয়েছিল, সেটা মিস করে। জার্মানির মতন টিমের এগেনস্টে যদি তুমি গোল মিস করো, সেটা তোমাকে ফাইট ব্যাক করবে এবং তাই হয়। এবং জার্মানি আবার গোল দেয় এবং 2-0 হয়ে যাওয়ার পর হাঙ্গেরির আর সেরকম গোলও ভেঙে পড়ে। তারপরে আর ম্যাচটা জার্মানি জাস্ট প্লে আউট করে বার করে দেয় এবং জার্মানি অলরেডি আমাদের আর হয়ে গেছে এবং সেই রাউন্ড অফ 16-এ নিজের জায়গা পাকা। সৌম্য, জার্মানিকে কেমন লাগলো? হুহ, আমি এটা তোকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে জার্মানির এরকম ক্লিনিক্যাল পারফরমেন্স যেখানে কিনা নো ননসেন্স ফুটবল হচ্ছে, 2-0 তারা 3 পয়েন্টস আগেন তুলে নিল এন্ড নিজের অলমোস্ট কোয়ালিফিকেশন কনফার্মড ওই গ্রুপে। জার্মানি তো শিওর যাচ্ছে। তোর কি মনে হয় এই জার্মান টিমের কোনো উইকনেস আছে যেটা আদার বিগ টিমস এক্সপ্লয়েট করতে পারবে, বা জার্মানিকে হারানোর জন্য কোনো রকম উইকনেস কিছু? আমি এখনো বলবো রুডিগার আর টায়ের যে ব্যাকলাইনটা, সেই ব্যাকলাইনটা এই ইউরোর বেস্ট ব্যাকলাইন নয়। বা কারণ আমরা দেখেছি হাঙ্গেরি যাদের অ্যাটাক অতটা ক্লিনিক্যাল নয়, তারাও কিন্তু মানে বেশ কয়েকটা ভালো সুযোগ ছিল। আমরা দেখি যে ক্রসটা হয়েছিল, সেই ক্রসটা মানে অন্য কোনো দিন সেটা গোলে চলে যেতে পারতো এবং গোলে গেলে কিন্তু ম্যাচটা 1-1 হয়ে যেত এবং তারপরে ম্যাচটা কি হতো আমরা কেউ জানি না। তো এটা ওখানে কোনো মানে বড় টিমের স্ট্রাইকার থাকলে ওটা কিন্তু 1-1 হয়ে যেত, বা এরা তার আগের যে চান্স গুলো যে কাউন্টারে পেয়েছে সে চান্স গুলো পেলে কিন্তু সেগুলো তো জার্মানির ক্ষেত্রে আমি একটা বলবো, জার্মানিকে এখন আমরা বড় টিমের এগেনস্টে টেস্টেড হতে দেখিনি। তো সেটা একটা বড় ব্যাপার। এই লাস্ট ম্যাচ আছে আমাদের ম্যাচ ডে 3-তে সুইজারল্যান্ডের সাথে, যেটা গ্রুপ উইনার ডিসাইড হবে যে কি ওই সেই গ্রুপটা কে জিতছে, জার্মানি না সুইজারল্যান্ড। তো আহ, সেখানে দেখা যাবে যে জার্মানি, কারণ সুইজারল্যান্ড স্কটল্যান্ড বা হাঙ্গেরির থেকে তুলনামূলকভাবে বেটার টিম। মানে খানিকটা আমরা আন্দাজ পাবো জার্মানি মানে তুলনামূলক একটু প্রেসার সিচুয়েশনে বা তুলনামূলক বেটার টিমের এগেনস্টে কেমন পারফর্ম করছে, ডিফেন্সটা কত। কারণ জার্মানির অ্যাটাক আমরা জানি বিশ্বের যে কোনো ডিফেন্সকে মানে ছিঁড়ে খেতে পারে। তাদের যে ডিফেন্সটা কতটা হোল্ড করবে সেটাই একমাত্র জার্মানির একটাই প্রশ্ন চিহ্ন বলে আমি মনে করি। তো আমারও জার্মানি যদি একটা উইকনেস আমি বলতে পারি, আমার মনে হয় কিমিচের যে ফ্ল্যাঙ্কটা, ওই ফ্ল্যাঙ্কটাতে যে কোনো পেসি উইঙ্গার এক্সপ্লয়েট করতে পারে। আমার মনে হয় ওই সাইডটাতে জার্মানির একটা হলেও উইক পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। এনিওয়েজ, বাট স্টিল জার্মানি অ্যাজ অলওয়েজ বিগ ম্যাচেস, বিগ টুর্নামেন্টসে যেরকম ভাবে তারা টার্ন আপ করে, সেরকমই ক্লিনিক্যাল ফিনিশ, নো ননসেন্স, 3 পয়েন্টস ইন দ্য ব্যাগ অ্যান্ড উই মুভ। এটা নিয়ে বেশি কিছু বলার নেই। অগেন আমি একটা শাউট আউট দিতে কিমিচ চাই ডমিনিক সোবোসলাইকে ফ্রম হাঙ্গারি। দারুণ প্লেয়ার, খুবই ভালো প্লেয়ার। আই উইশ ও নিজের ক্যারিয়ারে হাঙ্গারির একটা বেটার জেনারেশনের সাথে খেলতে পারুক একটা বড় টুর্নামেন্টে। তো এই আপাতত ফর হাঙ্গারি। কিমিচের কথাটা যখন উঠলো, কিমিচকে নিয়ে আমি জাস্ট একটাই কথা অ্যাড করবো। কিমিচ কিন্তু মানে আউট অ্যান্ড আউট রাইট ব্যাক নয়, কিমিচ হলো মেকশিফট রাইট ব্যাক।
যে মেন পজিশন হলো সিডিএম, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড। তো সেখানেও মানে ওটা মানে কাজ চালানোর মতো কিমিচ আর কি খেলছে, কিন্তু জার্মানদের মানে মেজর মানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে কাজ চালানোটাও মানে অন্য অনেক মানে মানে আউট অ্যান্ড আউট রাইট ব্যাকের থেকে বেটারই পারফর্ম। তো জার্মানি নিয়ে এটুকুই আমাদের বলা, এবং আমাদের চোখ থাকবে ম্যাচ ডে 3-তে জার্মানি কেমন খেলে সেটার উপরে। তো এরপরে আমাদের আসা যাক নেক্সট ম্যাচে, যেটা আমরা দেখেছি সেটা হলো, যে ম্যাচটার অনেকটা ডিপেন্ড করছিল সেই মানে সেই টিমটার নেক্সট রাউন্ডে যাওয়া, সেটা হলো ক্রোয়েশিয়া ভার্সেস আলবানিয়া। এবং এই ম্যাচটা মানে আমাদের সবাইকে অবাক করে দিয়ে আলবানিয়া আবার লিড নেয়, এবং ক্রোয়েশিয়া যথেষ্ট চাপে পড়ে গেছিল। ক্রোয়েশিয়া মানে মানে আমরা যদি মানে ট্রুথ টু বি টোল্ড, ক্রোয়েশিয়া ফার্স্ট হাফে আলবেনিয়ার এগেনস্টে জাস্ট কিছু খেলতে পারে, আর মানে কোনো রকম ক্রিয়েটিভিটি নেই, কোনো রকম মানে একটা ডিফেন্স যেটা পাস নেই, কোনো মানে ঠিকঠাক একটা অ্যাটাক নেই, কোনো মানে সেরকম ভাবে চাপেই ফেলতে পারেনি ক্রোয়েশিয়া। তবে সেকেন্ড হাফ থেকে একটু ভালো খেলতে শুরু করে এবং গোলও তুলে নেয়। এবং তারপরে মানে আলবেনিয়া মানে এই ম্যাচটা ডিজার্ভ করতো, একটা অ্যাটলিস্ট পয়েন্ট ডিজার্ভ করতো, এবং সেটা তারা সত্যি মানে ডিজার্ভিং ভাবে এই ম্যাচটা থেকে 1 পয়েন্ট পায়, এবং এখনো তারা টুর্নামেন্টে টিকে আছে। আলবেনিয়ার পক্ষেও এখনো এই থেকে নেক্সট রাউন্ডে যাওয়া পসিবল। তো ক্রোয়েশিয়ার পক্ষেও যাওয়া পসিবল। তো মানে এটাই, আর মানে ক্রোয়েশিয়াকে নিয়ে সত্যি আর বলার কিছু নেই, কারণ ক্রোয়েশিয়াকে নিয়ে মানে আমাদের মানে শুধু আমাদের নয়, সমস্ত ফুটবল ফ্যানদের অনেক আশা ছিল। ক্রোয়েশিয়াকে নিয়ে সবাই এবারে ডিসঅ্যাপয়েন্ট। একদম, ক্রোয়েশিয়া ডাজন্ট লুক লাইক দ্য ক্রোয়েশিয়া যেটার সাথে আমরা লাস্ট 6-7 বছরে চেনা পরিচিত হয়েছি। দিস টাইম ক্রোয়েশিয়া লুকস সো টায়ার্ড এন্ড ইট ফিলস লাইক যে তারা হয়তো ফুটবলটা খেলতেই জানে না বা খেলতে আসেইনি এই লেভেলে। এনিওয়েজ, মুভিং অন, আমাদের আরো একটা ম্যাচ ছিল স্পেন ভার্সেস যেটার থেকে ইটালি সেম গ্রুপেই। স্পেন ভার্সেস ইটালি, এক্স্যাক্টলি। এটা একটা খুব হাইলি অ্যান্টিসিপেটেড ম্যাচ ছিল। অন পেপার নাম শুনলেই একটা কিরকম হেভি ওয়েটস দের ম্যাচ, বাট আই থিঙ্ক আই ওয়াজ যেটা দু ডিসঅ্যাপয়েন্টেড হাজার উইথ দিস ম্যাচ। 2012 ইউরো ফাইনালের, যেটা হচ্ছে আমাদের রিপিট, যেটা 2012 ইউরো ফাইনালের আই ওয়াজ ফিক্সার। আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড। আমি জানি না তোর কি মত এই ম্যাচ নিয়ে, তুই এনজয় করেছিস কিনা। সো আই ওয়াজ রিয়েলি আমি ডিসঅ্যাপয়েন্টেড। আমি ম্যাচটা নিয়ে কথা বলার আগে আমি একটা কথা বলবো। আমার আমার চোখে আপাতত এই ইউরোতে স্পেন হলো মোস্ট কমপ্লিট টিম, অ্যাটাক ডিফেন্স সব মিলিয়ে। আমি জার্মানির থেকেও স্পেনকে একটু উপরে এগিয়ে রাখবো, কারণ স্পেনকে আমরা অলরেডি দুটো বড় টিমের এগেনস্টে টেস্টেড হতে দেখেছি, এবং তাদের স্পেন কিন্তু মানে ওয়ান অফ দ্য টিম যারা এখনো এরকম কনসিড করে তো বড় টিমের সাথে খেলার পর। তো kudos to Spain defense for that, and kudos to Spanish management, যে তারা ডিফেন্সে সত্যি মানে এই টুর্নামেন্টের ডিফেন্সের যে স্ট্রাকচারটা সত্যি স্পেনের মানে আমরা যদি দেখি, ইটালি যদিও খুব একটা অ্যাটাকিং টিম নয়, বা হিস্টোরিক্যালি ভাবেও ইটালি কোনোদিনই খুব একটা যে অ্যাটাক করে খেলেছে এমন নয়, কিন্তু লাস্ট ম্যাচটা যদি আমরা দেখি স্পেন ইটালি, সেই ম্যাচটা ইটালি মানে জাস্ট কোনো কিছু ক্রিয়েটই করতে পারেনি, যা ক্রিয়েট করেছে জাস্ট মানে কোনোভাবে একটা জাস্ট ক্রস তুলে মানে যদি গোল করা যায় সেরকম ভাবে, মানে যেটা মানে সেরকম ভাবে কোনো ক্রিয়েশনই নেই। মানে তোমার যদি মানে হাইলাইটসটা দেখো স্পেন ভার্সেস ইটালি, এক সেখানে এক হয়তো কথায় বলাই ইটালির যায় একটা যে একটা কি দুটো, হ্যাঁ এক কথায় বলাই যায় যে ইটালির ফ্রন্ট লাইন পুরোপুরি ইনভিজিবল ছিল স্পেনের এগেনস্ট। দেয়ার ওয়াজ নাথিং। এবং আমি এবং জানি না কিয়েসা ওয়ান স্কামাকা অফ দ্য কি ওয়ার্স্ট করে এই প্লেয়ার লেভেলে ছিল, খেলছে। এবং কিয়েসা ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্লেয়ার ছিল ইটালি হ্যাঁ, অন দ্য সত্যি পিচে, সত্যি, যার জন্য কিয়েসা উইদাউট খুব আ ডাউট। তাড়াতাড়ি কিয়েসা খুব তাড়াতাড়ি এই ম্যাচটা সাবড আপ হয়ে যায়। আর আমার মনে হয় যে উই আর গোয়িং টু হ্যাভ এ নিউ চ্যাম্পিয়ন দিস ইউরো। ইটালি ডিফেন্ড করতে পারবে না দ্য ওয়ে দে আর প্লেইং। ওদের ফ্রন্ট লাইনে কোনো রকম ক্রিয়েটিভিটি বা কোনো রকম পেনিট্রেশন বা কিছুই নেই। দেয়ার ইজ নাথিং ফ্রম এবং ইটালি। আই এম ডিফেন্সও যে ডিসঅ্যাপয়েন্টেড। খুব ভালো আমি সেটাও বলবো না, আগের বারের যে মনোচ্ছে চিয়েলিনির এক্সপিরিয়েন্স আমরা যেটা দেখেছিলাম, এবারের যে নিউ জেনারেশনের থেকে আমরা সেটা এক্সপেক্টও করতে পারি না যে মনোচ্ছে চিয়েলিনি লেভেলে তারা খেলবে, তাদের এটা ফার্স্ট। যাই হোক, আমরা মানে ইটালির থেকে মানে আমার সবচেয়ে যেটা মানে ইটালি ম্যাচটা জাস্ট মানে 1 পয়েন্ট নেওয়ার জন্য খেলছিল, আর স্পেন কিন্তু কন্টিনিউয়াসলি 3 পয়েন্ট নেওয়ার জন্য খেলেছে। এটা মানে এই জন্য আমি স্পেনকে মানে স্পেনের আমার এটা খুব ভালো লেগেছে। মানে এরকম একটা বড় ম্যাচ অনেকেই হয়তো ভাববে যে জাস্ট 1 পয়েন্ট নিয়ে সেফ সাইডে থাকবে, স্পেন কন্টিনিউয়াসলি অ্যাটাক করে।
যাচ্ছে। এবং স্পেনের অনেকে নিকো উইলিয়ামসের নাম নাম বলবে, অনেকে ইয়ামালের নাম বলবে, আমি একজনের নাম বলবো স্পেনের হয়ে, সেটা হলো কুকুরেলা। না, হোয়াট আ পারফরমেন্স, হোয়াট আ পারফরমেন্স! মানে কিয়েসাকে জাস্ট নড়তে দেয়, মানে আমাদের বাংলা ভাষায় যদি বলি, কিয়েসাকে একবারে পকেট বন্দি করে রেখেছে। টোটালি ভাই, মানে কিয়েজাকে দেখাও যায়নি, কুকুরে ওয়াজ সো ব্রিলিয়েন্ট অন হিজ সাইড। নেক্সট ম্যাচে আসা যাক, which is your favorite team? ইংল্যান্ডের খেলা কেমন লাগলো ডেনমার্কের এগেনস্টে? and I am really excited to know your point of view এই ইংল্যান্ডের পারফরমেন্স। ইংল্যান্ডের নিয়ে কথা বলার আগে আমরা বলবো যে আমরা প্রেডিকশন ভিডিওতে যেটা বলেছিলাম যে ইংল্যান্ডের সব থেকে বড় শত্রু হলো তাদের নিজেদের কোচ সাউথগেট। তো এখানে মানে অন্যদের কিছু মানে ইংল্যান্ডের মানে আমরা হয়তো কিছু ছোট ছোট টিমকে দেখছি যাদের হয়তো পোটেনশিয়াল 100, কিন্তু তারা খেলছে মানে 110 লেভেল। আর ইংল্যান্ডের যদি পোটেনশিয়াল হয় 100, ইংল্যান্ড হয়তো খেলছে 70-80 লেভেলে। মানে ইংল্যান্ড হাতে নিজেদের ফুল পোটেনশিয়াল, একটা কোচের দায়িত্ব কি, একটা কোচের দায়িত্ব হলো যে টিমটার যতটা হাইয়েস্ট পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটা টিমটাকে খেলানো, মানে একটা হাই লেভেলে, কিন্তু সে একটা কোচের সেটাই দায়িত্ব। তো আমরা দেখছি মানে গ্যারেথ সাউথগেট ইংল্যান্ডকে নিজের পোটেনশিয়ালের থেকে অনেক নিচু লেভেলে খেলাচ্ছে। মানে মানে আমি আমি জানি না মানে মানে কিসের মানে মানে ডেনমার্কের এগেনস্টে ইংল্যান্ড 1-1 ড্র করছে। তো সেই সময় ইংল্যান্ডের দরকার একজন ক্রিয়েটিভ, ওকে। তো ক্রিয়েটিভ প্লেয়ার যখন দরকার, তখন ইংল্যান্ডের মোস্ট ক্রিয়েটিভ প্লেয়ার যে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড তখন সাবড আপ হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে, গ্যালাগার নামছে, ডিফেন্স একটু মজবুত করতে চাইছে বা মিডফিল্ডের কন্ট্রোলটা নিতে চাইছে মাল্লা। তারপরে হলো যে সাকা সাকা সাবড আপ হয়ে যাচ্ছে, হ্যারিকেন সাবড আপ হয়ে যাচ্ছে, এবং ফোডেন সাবড আপ হয়ে যাচ্ছে, এবং এটা হচ্ছে একসাথে। তো এটারও আমি কোনো মানে বুঝতে পারলাম না। এবং সত্যি কথা বলতে কি, আগের ম্যাচে যদি কাউকে সাব আপ করতে হতো, সেটাও মানে করতে হতো জুড বেলিংহাম। কিন্তু আমার মনে হয় না গ্যারেথ সাউথগেটের সেই বুকের পাটা আছে জুড বেলিংহামকে সাব আপ করার। কারণ মানে এটা এটা মানে অনেক মানে অনেক ফ্যানকে আপসেট করবে বা এ করবে, তো আমার মনে হয় না। কারণ আমরা যেমন স্প্যালেটিকে দেখলাম যে চিয়েসা খেলতে পারছিল না, চিয়েসাকে সাব আপ, তো আমার মনে হয় না গ্যারেথ সাউথগেটের এটা করার ক্ষমতা আছে, যে কোনো বিগ প্লেয়ার পারফর্ম করতে না পারে তাকে। এবং আমি আমি মানে খুব ফান্ডামেন্টালি লেভেলে বলছি, ইংল্যান্ডের কি প্রবলেম হচ্ছে। ইংল্যান্ডের প্রবলেম হচ্ছে মিডফিল্ডে। জুড বেলিংহাম অনেক সামনে এগিয়ে যাচ্ছে, যেটা রিয়াল মাদ্রিদের হয়ে খেলে অভ্যস্ত, অলমোস্ট নাম্বার 10 হয়ে খেলা, সেখানে চলে যাচ্ছে। ট্রেন্ট আর যে আমাদের ডেক্লান রাইস একেবারেই ক্রিয়েটিভ মিডফিল্ডার না। ডেক্লান রাইসের কাজ হলো মিডফিল্ডে বল ইন্টারসেপশন করা, সে সেটা তার ভালো কাজ করছে। এবং ট্রেন্টের কাজ হচ্ছে বল বাড়ানো, যে লং বল গুলো। ট্রেন্ট হচ্ছে আমি বলবো ট্রেন্ট হলো অনেকটা ডেভিড বেকহ্যামের মতন প্লেয়ার, যে অতটা পরিশ্রম করে না, তো সেট পিসে বা লং পাস বাড়ানো এক্সিলেন্ট। তো ট্রেন্টকে সেরকম ভাবে ইউজ করতে হবে। এবং ট্রেন্টকে মানে মিডফিল্ডে করা পুরো মানে মানে যে বল কাড়া, মানে একটা বল স্ন্যাচ করা, এই সবের জন্য মানে ট্রেন্ট এবং রাইস মানে মিডফিল্ডে আউট নাম্বার হয়ে যাচ্ছে বারবার প্রত্যেকটা ম্যাচে, এবং এটা দেখতে পাচ্ছি। এবং এটা করার জন্য একটা জিনিস মানে মাস্ট দরকার, সেটা হলো যে বেলিংহামকে আরেকটু নিচে নামিয়ে আনতে হবে। বেলিংহাম অনেক মানে উপরের দিকে চলে যাচ্ছে বারবার, যার জন্য মিডফিল্ডের সাথে কানেকশন কেটে যাচ্ছে। বেলিংহামকে নিচে নামাতে হবে। এবং আরেকটা জিনিস যেটা করতে হবে, সেটা হলো কোল পামারকে বেলিংহামের যে নাম্বার 10 পজিশনে খেলছে সেখানে খেলাতে হবে। এবং আমি আবারও বলবো, আগের ম্যাচেও বলেছি, এবারেও বলবো, ফোডেন লেফট উইং এ চলছে না, ফোডেনের জায়গায় অ্যান্থনি গর্ডন প্লিজ, গ্যারেথ সাউথগেট। আর আরো একটা জিনিস বলতে চাই যে অলি ওয়াটকিন্স কিন্তু এই আইপিএল এ দুর্দান্ত পারফর্ম করেছিল। অ্যালি ওয়াটকিন্স কিন্তু শুধু গোল স্কোরার নয়, অ্যালি ওয়াটকিন্স কিন্তু অ্যাসিস্টও অনেকগুলো দিয়েছিল। তো অলি ওয়াটকিন্সকে ট্রেন্টের জায়গায় কোনো ম্যাচে স্টার্ট করে দেখতে পারে। লাস্ট ম্যাচটা তো অতটা ইম্পর্টেন্ট নয়, একটু দেখতে পারে কেমন পারফর্ম করে অলি ওয়াটকিন্স। কারণ অলি ওয়াটকিন্স এর যে পেসটা আছে সেটা কিন্তু কেনের একেবারেই নেই, কেনের পেস একেবারেই নেই, কেন খুবই স্লো। অলি ওয়াটকিন্স এর পেসটা কিন্তু খুবই ডেঞ্জারাস। তো সাকা, অলি ওয়াটকিন্স আর অ্যান্থনি গর্ডন যদি একসাথে খেলে, এই পেসটা কিন্তু মানে যে কোনো ডিফেন্সকে মানে একটা মানে বেগ দেবে, এটা বলতেই হবে। আর ইংল্যান্ডের এভাবে খেললে খুব বেশি দূর যাবে বলে আমি মনে করছি না, কারণ এতটা ডিফেন্সিভ খেললে। কারণ ইংল্যান্ডের ট্যালেন্ট হলো অ্যাটাকিং, এবং ইংল্যান্ডের সেই তাকে অ্যাটাক করে খেলেই সেই ট্যালেন্টটাকে ইউটিলাইজ করে। আই ওয়াজ জাস্ট অ্যাবাউট টু আস্ক যে
এরপরে ইংল্যান্ডের থেকে আর কি এক্সপেক্ট করা যায়, এন্ড ডিউরিং ইন দ্য নকআউটস ইংল্যান্ডের থেকে আমরা কি দেখতে পারি? ইংল্যান্ডের তো লাস্ট ম্যাচটাও সেই 1-0তেই জিতবে, এবং এটাই আশা করছি ম্যাচটা থেকে 1-0 হয়ে জিতবে এবং গ্রুপ টপ করবে। গ্রুপ টপ করার পরে সম্ভবত কোনো একটা থার্ড প্লেস টিমকে পাবে, তাকে হারিয়ে কোয়ার্টারে উঠবে, এবং কোয়ার্টারেও সম্ভবত যতদূর আমরা জানি মানে সহজ টিমই পাবে, এবং সেমিফাইনালে গিয়ে কোনো বড় টিম পাবে। এবার তখনই ডিপেন্ড করছে তখন গ্যারেথ সাউথগেট কেমন। তবে যদি এরকম ভাবে বড় টিমের এগেনস্টে খেলে যে জাস্ট একটা গোল দিয়ে মানে সিটি ব্যাক করে যাবে, এটা চলবে না। মানে এই ইউরোতে আমরা দেখতে পাচ্ছি কোনো টিম কিন্তু সিট ব্যাক করে খুব একটা সাকসেসফুল হতে পারছে না, বারবার কিন্তু সেই ডিফেন্সটা কোলাপস করে যাচ্ছে। সুতরাং হোয়াই নট গেট এ 2 গোল লিড। 2 গোল লিড নেওয়ার পর তুমি 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 হাফ টাইমে 2 গোলের লিড নিয়ে নাও, তারপরে সিট ব্যাক করো। 1 গোলের লিড ইজ নেভার এনাফ, নেভার এনাফ। যে কোনো মোমেন্টে একটা কর্নার থেকে, একটা ফ্রি কিক থেকে, একটা লং রেঞ্জে যে কোনো মোমেন্টে একটা গোল হয়ে যেত। এটা মানে কিছু বলাই যায় না, মানে এটা মানে খুবই মানে ইললজিক্যাল এবং উদ্ভাবক একটা স্ট্র্যাটেজি। তো এটা অলরাইট, এটা একদমই মুভিং অন। হচ্ছে না। সো আমাদের নেক্সট বিগ ম্যাচ ছিল আমাদের পোল্যান্ড ভার্সেস অস্ট্রিয়া। অলদো আই মিন আমি অনেকটাই অপটিমিস্টিক ছিলাম যে অস্ট্রিয়া এই ম্যাচটাকে অনেকটা ডমিনেট করে জিতবেন, তাই হয়েছে। এন্ড আই থিঙ্ক অস্ট্রিয়া ক্যান গো ডিপ ইনটু দিস টুর্নামেন্ট। ও তাদের গ্রুপটা একদমই এখনো ফাঁকাই আছে, তাদের গ্রুপটা এখনো ফাঁকাই মানে খোলা আছে যদি বলতে পারি সেটা। অস্ট্রিয়ার খুব সো মানে খুবই চান্স আছে যে তারা থার্ড প্লেস টিম হয়ে যাবে, পসিবল তাদের। থার্ড প্লেস হয়ে তো ফর শিওর যাবে অবভিয়াসলি, বাট দেয়ার ইজ অলসো আ চান্স যে সেকেন্ড হয়ে যেতে পারে। নেক্সট দিন অস্ট্রিয়া ম্যাচ আছে আই গেস নেদারল্যান্ডস এর সাথে, এন্ড আই থিঙ্ক দে হ্যাঁ, ক্যান, ইফ দে ওয়ান্ট দে ক্যান বিট নেদারল্যান্ডস। সো অস্ট্রিয়া নেক্সট হচ্ছে আমি অস্ট্রিয়াকে নিয়ে একটাই কথা বলতে চাই, অস্ট্রিয়া হলো জাস্ট অপোজিট অফ ইংল্যান্ড। তাদের হয়তো খাতায় কলমে অতটা ট্যালেন্ট নেই, তারা এক্সিলেন্টলি কোচ টিম। আর ইংল্যান্ডের মানে প্রচুর ট্যালেন্ট আছে, কিন্তু তারা ভেরি পুয়ারলি কোচ টিম, জাস্ট অপোজিট অফ। তো নেক্সট ম্যাচ সম্ভবত ছিল ফ্রান্স ভার্সেস নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস, দ্য নেক্সট বিগ ম্যাচ যেটা ম্যাচ ডে 2 এর ছিল সেটা হচ্ছে নেদারল্যান্ডস ভার্সেস ফ্রান্স। अगेन আ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ম্যাচ। আই মিন অলমোস্ট 2 hours অফ ওয়েস্টেজই গেল। আই হ্যাড নট এক্সপেক্টেড যে এটা এত বাজে হবে দুই টিমের থেকে। এই নাকি খুব বোরিং খেলেছে, বাট দেন अगेन দিস টু টিমস উই এক্সপেক্ট সো মাচ মোর ফ্রম দেম। আই মিন আসলে ব্যাপারটা হচ্ছে কি, ফ্রান্স ভার্সেস নেদারল্যান্ডস ম্যাচে প্রথমেই গ্রিজম্যান একটা খুব ইজি চান্স মিস করে, ওখানে যদি গোলটা হ্যাঁ, হয়ে যেত গ্রিজমান ম্যাচটা ওয়াজ পুরো লাইক, অন্যরকম হতো। হ্যাঁ গ্রিজম্যান শুধু একটা নয়, গোটা ম্যাচে বেশ কয়েকটা সহজ চান্স হ্যাঁ মিস হ্যাঁ হ্যাঁ। করেছে। এই এই ইউরোতে একটা মজাদার জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে গোল করতে চায় সে গোল করতে পারছে না, আর যার গোল করার কথা সে অ্যাসিস্ট দিয়ে দিচ্ছে, ইফ ইউ নো হু আই মিন এখানে। তো এটা খুব উইয়ার্ড সেটাগুলো আমরা ইউরো পরে যাচ্ছে। আসবো। গ্রিজম্যান চেয়েও স্কোর করতে পারছে না, আর একজন গোলমুখ হয়েও সে পাস দিয়ে দিচ্ছে। মানে তো আলাদাই ব্যাপার হচ্ছে এবার ইউরোতে। তো নেদারল্যান্ডস হয়তো মানে অনেকটা অ্যাটাক করতো যদি ফ্রান্স প্রথমে গোল পেয়ে যেত। তো যাই হোক, নেদারল্যান্ডসও গোল পেয়ে গেছিল, কিন্তু এটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা অফসাইড ডিসিশনের কারণে হ্যাঁ হ্যাঁ যেটা গোলটা বাতিল হয়ে যায়। যদিও আমার মতে গোলটা এরকম ভাবে বাতিল করাটা একদমই ঠিক হয়নি, মানে গোলটা অবশ্যই স্ট্যান্ড করা উচিত ছিল, কারণ মাইক ম্যাগনানের ওখানে কোনো রকম চান্সই ছিল না যে ওটা সেভ করবে। মানে মাইক মাইক ম্যাগনান ম্যাগনিয়ন তখন মানে যে কোন রকম অ্যাটেম্পটও করেনি গোলটাকে আটকানোর জন্য, হি ওয়াজ স্ট্যান্ডিং। সো সেই ক্ষেত্রে মাইক ওটা ম্যাগনান অফসাইড কিছু না। শুয়েছিল যখন শটটা নেয়, মাইক ম্যাগনান শুয়েছিল, এবং যখন গোলের দিকে যাচ্ছে মাইক ম্যাগনান জাস্ট উঠছিল। তো ওটা কোনো রকম লজিকই হয় না যে মাইক আই ম্যাগনানকে থিঙ্ক কোনোভাবে ও এটা মানে তো এটা মানে নেদারল্যান্ডস এর জন্য খুবই হার্শ ছিল, কারণ গোলটা খুবই মানে শটটা এক্সিলেন্ট ছিল এবং গোলটাও খুব ওয়েল ওয়ার্ক ছিল। তো যাই হোক, তো ম্যাচটা 0-0 হয়। তো খানিকটা ডিজার্ভই বলবো, কারণ ফ্রান্সও বেশ ভালো চান্স পেয়েছিল। আর ফ্রান্সের ম্যাচ বলতে আরেকজনের কথা আবারও বলতে হবে, এঙ্গোলো কন্টে। মানে এঙ্গোলো কন্টে নিয়ে মানে কোনো কথা বলাই মানে যত বলবো ততই কম, মানে সব জায়গাতে শুধু এঙ্গোলো কন্টে ফ্রান্সের এখন ম্যাচ মানে he is still shining, he is still rocking the game. হি স্টিল হিম, এটাই বলতে হবে। আমার মনে হয় যে গ্রুপ ডিটা একটা ইন্টারেস্টিং পজিশনে আছে, কারণ নেদারল্যান্ডস ফ্রান্স দুজনেই 4 পয়েন্টসে আফটার 2 ম্যাচেস, এন্ড অস্ট্রিয়া 2 ম্যাচেসে 3 পয়েন্টসে। আমি ধরে রাখছি যে ফ্রান্স পোল্যান্ডকে হারিয়ে দেবে, বাট জাস্ট ইন কেস যদি অস্ট্রিয়া নেদারল্যান্ডসকে হারাতে পারে, দে আর গোয়িং
উইথ 6 পয়েন্টস তারা সেকেন্ড ফিনিশ করে যেতে পারে। তো 4 পয়েন্টেও মানে 4 পয়েন্টে যারা থার্ডে থাকবে তারা অবভিয়াসলি মানে কোয়ালিফাই করবে। তো ফ্রান্স আহ, এবং নেদারল্যান্ডস এরা দুজনে খুব একটা সেফ পজিশনে আছে, যেটা মানে সবাই বলছে এটা 4 পয়েন্ট হলেও মানে খুব একটা সেফ পজিশনে চলে যাচ্ছে, এটাই একটা ব্যাপার। মানে আমরা এই ম্যাচ ডে টুতে আমরা দেখেছি অনেক টিমই যারা আগেরটায় জিতে রেখেছিল তারা এইরকম একটা ফিল মানে মেন্টালিটি নিয়ে খেলছিল যে এইটা জাস্ট 1 পয়েন্ট নিয়ে 4 পয়েন্ট করে নিয়ে পরের রাউন্ডে যাওয়াটা একেবারে এখানেই ক্লিয়ার করে মানে ঠিক ঠিক করে রাখবো। এটা একটা অনেকেরই মানসিকতা ছিল, এবং যারা মানে আগেরটা জিততে পারেনি আগের ম্যাচ ডেটা তারা এইটা মানে খুব জেতার জন্য একেবারে জান প্রাণ লাগিয়েছিল। এইটা একটা মানে একটা অন্যতম মানে ক্যারেক্টারিস্টিক্স এই মানে এই ম্যাচ ডেটাতে আমরা দেখি। তো এরপরে নেক্সট বড় ম্যাচ হলো যে পর্তুগাল ভার্সেস টার্কি। তো এটার জন্য আমি সৌম্যকেই বলতে দেবো, কারণ এত বড় রোনাল্ডো ফ্যান, পর্তুগাল ফ্যান নিশ্চয়ই মুখিয়ে আছে একেবারে ভিডিওর শুরু থেকে রোনাল্ডোকে নিয়ে বলার জন্য, পর্তুগালকে নিয়ে বলার জন্য। ভালো রেজাল্টও এসছে পর্তুগাল। তো স্টার্ট। ভালো রেজাল্ট, ভালো রেজাল্টের কথা আমি হয়তো বলবো না, বিকজ আই এক্সপেক্ট অ্যাজ আ ফ্যান, অ্যাজ আ সাপোর্টার আমি এক্সপেক্ট করি অনেকটাই আরো বেশি। অ্যান্ড অবভিয়াসলি অন দ্য স্কোর শিট, হ্যাঁ এটা অবভিয়াসলি ভালো রেজাল্ট, 3 গোলস 3 পয়েন্টস ক্লিন শিট, অনেক টকিং পয়েন্টস হয় পর্তুগালের ম্যাচে অবভিয়াসলি, বিকজ a huge একটা বিগ পার্ট অফ ফ্যান বেস ইজ লুকিং ফরওয়ার্ড টু দিস টিম। আই থিঙ্ক যে জার্মানি বিগ টিম, ফ্রান্স বিগ টিম, স্পেন বিগ টিম, এদের থেকে আমরা একটা ক্যাজুয়াল এক্সপেকটেশন রাখি যে এরা অনেক দূর যাবে, বাট পর্তুগাল ইজ আ টিম যেটার থেকে আমরা অনেকটা নার্ভাস হয়ে হার্ট ইন দ্য মাউথ রেখে আমরা সবসময় ভাবি বা আশা করি যে প্লিজ যেন আজকে কোনো রকম অঘটন না ঘটে এন্ড এই টিমটা যাতে জিতে যায়। And এই টাইমে 2024 এসে it's no longer about who is scoring the goals or who is not scoring the goals. It is just about যে পর্তুগালের হয়ে গোল হচ্ছে কিনা, and Portugal is advancing to the next rounds. কালকের ওই ম্যাচ নিয়ে যদি আমরা বলতে চাই, অবভিয়াসলি ফাইনালি রবার্টো মার্টিনেজের মাথা খুলেছে and he rectified his fault আগের দিনের থেকে, that is he played Palhinha. And আমরা যারা ম্যাচ দেখেছে তারা দেখতে পেয়েছে যে ইনস্ট্যান্ট ডাইনামিজম চেঞ্জ হয়ে গেছে গোটা টিমের অ্যাজ সুন অ্যাজ পালিনিয়া ইজ ইন। পালিনিয়া আসার শুধুমাত্র একটা প্লেয়ারকে আনার জন্য বাকি কিছু কিছু প্লেয়ারের পারফরমেন্স এত বুস্ট আপ হয়ে গেছে। ইট জাস্ট গোস টু শো যে মানে একটা প্লেয়ার কতটা ইম্পর্টেন্ট আমাদের একটা ডিএম, একটা ভালো ডিএম, একটা ওয়ার্ল্ড ক্লাস ডিএম। পালিনিয়া ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড ক্লাস ডিএমস ইন দ্য ওয়ার্ল্ড। তো সেটাতে আমরা ডাইনামিজম চেঞ্জ দেখতে পেয়েছি। পর্তুগাল ওয়াজ ভেরি মাচ ওয়েল ইমপ্রুভড এবার এই ম্যাচে অ্যাটাকিং ফ্রন্টে, যেটা আমরা দেখেছি দে ওয়ার এবল টু স্টিচ পাসেস, ফাইনালি ফরওয়ার্ডস ওয়ার গেটিং ইনভলভড। বার্নার্ডো সিলভা, আগের রিভিউতেও আমি বার্নার্ডো সিলভাকে নিয়ে অনেক বেশি ক্রিটিসিজম করেছিলাম বিকজ হি ওয়াজ নট গেটিং ইনভলভড উইথ দ্য বল, বাট কালকে আমরা দেখেছি যে ফার্স্ট গোলটা আসে বার্নার্ডো সিলভার ইন্টেলিজেন্ট প্লেসিং এর জন্য, পজিশনিং এর জন্য। হি ওয়াজ এবল টু স্কোর দ্য ফার্স্ট গোল তার ইমিডিয়েট বক্সের মধ্যে অ্যারাইভ করার জন্য। and Bernardo Silva again he didn't put a foot wrong কালকে, প্রত্যেকটা পাস অ্যাকুরেট, প্রত্যেকটা পাস ঠিকঠাক জায়গাতেই পৌঁছেছে। he was able to recover the second balls, absolutely fire Bernardo Silva। সরি ভাই, এইভাবেই খেলতে থাকো। এটা অলওয়েজ পর্তুগাল সাপোর্টার্সদের থেকে এটা এক্সপেকটেশন যে বার্নার্ডো সিলভা যেখানে সিটির হয়ে এত বেশি সাকসেসফুল, এত বেশি ইম্পর্টেন্ট রেগুলার স্টার্টার, সে পর্তুগালের হয়ে কেন খেলে না এত ভালো। বাট কালকে we were again shown by him যে ও চাইলেই খেলতে পারে। তো আমরা চাইবো যে ওর যেন এই মুড, এই ইচ্ছাটা কামিং ফরওয়ার্ড ম্যাচেসেও থাকে। আগেন রাফায়েল লিয়াও, আমি জানি অনেকের মিক্সড ফিলিংস থাকবে রাফায়েল লিয়াওকে নিয়ে, বাট আই এম কোয়াইট হ্যাপি উইথ রাফায়েল লিয়াও। হি ইজ প্রবাবলি ওয়ান অফ দোজ ভেরি ফিউ উইঙ্গার্স এই ওয়ার্ল্ডে আপাতত কারেন্ট ফুটবল জগতে যে কিনা টেক অন ভালো করতে পারে, যে কিনা চাইলে একটু স্পেস পেলেই সেটাকে এক্সপ্লয়েট করে দিতে পারে, 3-4 ডিফেন্ডারকে নিয়ে এগিয়ে যেতে পারে। কালকে আমরা সেটা দেখেছি। রবার্টো মার্টিনেজের কালকে আরো একটা ব্রিলিয়েন্ট প্লেসিং ছিল, সেটা হচ্ছে যে নুনো মেন্ডেস আর রাফায়েল লিয়াওকে দুজনকে ইন্টারচেঞ্জেবলি ইউজ করা। নুনো মেন্ডেস, এটার জন্য কি হয়েছিল যে রাফায়েল লিয়াও আর নুনো মেন্ডেস দুজনেই একে অপরের জন্য স্পেস ক্রিয়েট করতে পারছিল, অ্যান্ড সেই ক্রিয়েটেড স্পেসের মধ্যে তারা ইন করতে পারছিল। ফার্স্ট গোলটা যদি তুই দেখিস, এভরিওয়ান হ্যাজ সিন যে রাফায়েল লিয়াওয়ের সাইড থেকে এসছে এবং তার বানানো পাস দিয়ে এসছে। অ্যান্ড অবভিয়াসলি আরেকজন যাকে নিয়ে আমি বলতে চাই, যাকে নিয়ে বলা না বললে এটা একটা ক্রাইম হবে, অ্যান্ড দ্যাট ইজ পেপে। অনেকেই অনেক কিছুই বলছে 41 ইয়ার্স ওল্ডে পারবে কি না পারবে, বাট দেখতে গেলে একটা কথা সবসময় হয় যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টসে ইউ নিড প্রোফাইল, ইউ নিড দ্যাট
attitude, you need that boldness, and experience always matters একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে। কাল পেপেকে দেখে মনেই হয়নি যে সে 41 বছরের একটা ডিফেন্ডার। সে ইউরোপের মানে বলতে পারো মানে ইন ডিমান্ড ফরওয়ার্ডসদেরকে একদম বইয়ের মতো পড়ে নিচ্ছিল পেপে। লাইক ইনস্ট্যান্টলি ইন্টারসেপশন, ইনস্ট্যান্টলি বল রিড করে সঙ্গে সঙ্গে একটা দুটো ট্যাকেল মেরে সঙ্গে সঙ্গে বলটাকে রিকভার করে না। হি ওয়াজ গুড অন দ্য বল অ্যাজ ওয়েল, যেটা খুব ইন্টারেস্টিং কালকে লাগলো যে পেপে ওয়াজ রিয়েলি গুড অন দ্য গুড অন দ্য বল। I know Turkey again, কোনো big টিমের against এখনো পর্তুগাল টেস্টেড না, but still it was a really morale boosting performance from Pepe. He just showed যে ওর ক্যালিবার কতটা। প্রত্যেকটা ডুয়েল ও জিতেছে। 41 বছরের একটা ডিফেন্ডার ইজ কামিং আপ উইথ নাম্বারস অ্যাজ 97% পাসিং অ্যাকিউরেসি। এটা ইনক্রেডিবল ব্যাপার, এটা একটা ইনক্রেডিবল ব্যাপার। অ্যান্ড নাও কামিং টু দ্য বিগেস্ট টকিং পয়েন্ট পর্তুগালের, যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2 ম্যাচ হয়ে গেল, একটাও গোল আসেনি। তাহলে আদেও কি ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইম্পর্টেন্ট কি না এই পর্তুগালের টিমের জন্য? তার জায়গায় কি আমরা জটাকে খেলাতে পারি না? The answer to this is that Ronaldo should start every match for Portugal. It's not just about goal. কালকে রোনাল্ডো যে ডেপথটা দিচ্ছিল ফ্রন্ট লাইনে আর মিডফিল্ডে, বারবার ড্রপ ডাউন করে, বারবার সেই রানস গুলো করে নিজের সাথে ডিফেন্ডার্স গুলোকে টেনে নিয়ে গিয়ে, এটা কারো এটা এইরকম প্রোফাইল, এরকম অ্যাটিটিউড বা এরকম যেই দাপটটা নিয়ে আসা যায়, সেটা আই ডোন্ট থিঙ্ক আর কারো পক্ষে সম্ভব পর্তুগালের স্কোয়াডের মধ্যে। পর্তুগালের এখনো মেন গোল স্কোরার ইজ ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ওর মতো ফিনিশিং কারোই নেই অবভিয়াসলি। হি ইজ দ্য ওয়ান হু ক্যান স্কোর দ্য মোস্ট নাম্বার অফ গোলস সব জায়গার থেকে। ব্রুনো ফার্নান্ডেস ওয়াজ এবল টু ডিসপ্লে হিজ কোয়ালিটি আগের ম্যাচে, লাস্ট ম্যাচে মানে কালকে রাতের ম্যাচে, অ্যান্ড সেটা সম্ভবই হয়েছে পালিনিয়াকে খেলানোর জন্য। হি ওয়াজ ভেরি ক্লোজ। কালকে ব্রুনো অনেকটা ক্লোজ যেতে পেরেছিল ফরওয়ার্ডসদের সাথে। অনেকেই বলছে যে ব্রুনো ইজ ভেরি সেলফিশ, হি ওয়াজ নট পাসিং দ্য বল টু রোনাল্ডো, রোনাল্ডো ওয়াজ ফ্রাস্ট্রেটিং। বাট এখানে আমি ব্রুনোকে দোষ দিতে পারবো না। ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাপ্টেন ইজ ব্রুনো ফার্নান্ডেস, অ্যান্ড ব্রুনো ফার্নান্ডেস কারেন্ট ফুটবল ওয়ার্ল্ডে একটা বিগ নেম। হি ইজ আ বিগ নেম। হি ইজ দ্য ক্যাপ্টেন অফ ইউনাইটেড। He is the second striker, মাঝে মাঝে সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলে ইউনাইটেড, এন্ড হি ইজ আ প্রলিফিক গোল স্কোরার। আমরা জানি যে ব্রুনো ফার্নান্ডেস গোলও স্কোর করতে পারে। তো হি শুড ও যদি মনে করে যে হি মাস্ট শুট ফ্রম আ পজিশন উইদাউট পাসিং ইট টু রোনাল্ডো, আই থিঙ্ক হি শুড। আমার একটাই রিকোয়েস্ট, কিপ দ্য বল অন টার্গেট। জাস্ট একটা শুট করে দিলাম, এদিক ওদিক চলে গেল না। ডোন্ট ওয়েস্ট দ্য বলস। তুমি নিজেই বলগুলোকে হার্ড ওয়ার্ক করে ক্রিয়েট করছো। কিপ দ্য বল অন টার্গেট। এটা করে একটা ফোর্সড এরার তো আমরা পেতেই পারি, আর অ্যাটলিস্ট আমরা কর্নার তো পেতেই পারি। সো প্লিজ কিপ দ্য বল অন টার্গেট। কালকে রোনাল্ডোকে কয়েকটা ইজি থ্রু বলস দেওয়া যেত, যেখানে রোনাল্ডো ওয়াজ ভেরি ভেরি গুড ইন পজিশনিং অ্যাজ অলওয়েজ। রোনাল্ডোর পজিশনিং নিয়ে কোনো কথা নেই। রোনাল্ডোর পজিশনিং অ্যাজ অলওয়েজ গ্রেট ছিল। তো সেখানে আরামসে ব্রুনো চাইলেই দিয়ে দিতে পারতো, অ্যান্ড রোনাল্ডো কুড হ্যাভ স্কোর্ড। বাট I guess কি রোনাল্ডো এই মুহূর্তে at this point in his career he has understood যে জেদ করে হাত আকাশে ছুড়ে বা কোন রকম কোনো অ্যান্টিক্স দিয়ে কোনো লাভ নেই। ইটস বেটার কি ম্যাচের মধ্যেই আমি একটা এক্সাম্পল সেট করি টু মাই ওন প্লেয়ার্স, টু শো দেম যে আমি এই টিমটার ক্যাপ্টেন অ্যান্ড দিস ইজ হাউ আই এম গোনা লিড। কালকে যেখানে রোনাল্ডোর কাছে 1-on-1 চান্স ছিল, হি কুড হ্যাভ স্কোরড, বাট দেন अगेन হি শোড জাস্ট ব্রুনো যে দিস ইজ হাউ ইউ শুড ডু, দিস ইজ হাউ things should be done in order for this team to go ahead. তো একটা স্কোয়ার পাস, it was a moment of feel good moment ছিল একটা for us Ronaldo fans, যে এতদিনের selfish and all whatever, I don't really give into that. Just আরামসে আস্তে করে বলটা বাড়িয়ে দিলেন, Bruno was able to score. It just goes to show যে রোনাল্ডো এবার কি মাইন্ডসেট নিয়ে খেলছে। He is there to help the team. He is there to help the team in however way possible. He is no longer gonna just wait for the ball or something, or যেভাবে সম্ভব he is going to just help that. And কালকের ওই অ্যাসিস্ট একটা স্টেটমেন্ট অ্যাসিস্ট ছিল যে হ্যাঁ, I am here to help my team go as deep as possible in the tournament. And kalke it was a statement from Roberto Martinez as well ki Portugal have arrived and Portugal do much better than what you saw in the first game. Kalke there were few drawbacks jeta ami bolte chai, and that is ki Joao Cancelo, even though inverted midfielder hoye, he is good, he can create, but defensively he is piss poor. ওর উপরে কোনোভাবেই রিলাই করা যাবে না। এনি বিগ টিম লাইক জার্মানি অর ইংল্যান্ড অর ডেনমার্ক অর অস্ট্রিয়া, জোয়াও ক্যান্সেলোকে কাঁচা খেয়ে নেবে ওই সাইডটাতে। ওই সাইড থেকে এক্সপ্লয়েট হয়ে পর্তুগাল উইল কনসিডার লট মেনি গোলস।
যদি জোয়াও ক্যান্সেলো ডিফেন্স ঠিক না হয়, আই থিঙ্ক ডিয়েগো ডালো শুড স্টার্ট. Diego Dallo may not be as creative as Cancelo, but still I want Portugal to keep away from conceding. পর্তুগাল প্রত্যেকটা ম্যাচে যখনই বড় টুর্নামেন্ট হয় দে অলওয়েজ বটল ইন দিস ম্যানার. হঠাৎ করে একটা আচমকা একটা গোল খেয়ে গেল, সেটা ওয়ার্ল্ডই হতে পারে, দ্যাট ইজ আমরা আগের দিনও দেখলাম চেকের এগেনস্টে হঠাৎ করে একটা ব্যাং গেল, বা কেমন ভাবে কিছু নিজেদের ফল্টি ডিফেন্স হঠাৎ করে সুইচ অফ হয়ে যায়, দেন দে কনসিড, এন্ড তারপরে আর স্কোর বাস, তারপরে আর সেই ম্যাচ থেকে উঠে দাঁড়াতে পারে না. উই স ইন 2022 মরক্কো. সো আমি চাইবো জোয়াও ক্যান্সেলোর দিকটাকে রবার্টো মার্টিনেজ আর একটু ভালো করে অ্যানালাইজ করুক. উই নিড a little bit of solidarity in the defense. I don't want Joao Cancelo to keep away easy goals. But yeah, overall Portugal performance I'm impressed. We are qualified, we are through. আমরা group top করেই next round এ যাব. So দেখা যাক. But yeah, I think Portugal has started to look scary. Every team will take notice now. This is my take on Portugal. পর্তুগাল নিয়ে আমাদের, তোমরা আগের ভিডিওটায় যদি দেখো, পর্তুগাল নিয়ে আমরা বলেছিলাম যে রোনাল্ডোকে যে ওভার দি টপ যে বলগুলো যে দেয়া মিডফিল্ড থেকে, সেগুলো রোনাল্ডো আগের ম্যাচে বারবার রানগুলো দিচ্ছিল, কিন্তু কেউ বলটাই আসছিল না. আর যে থার্ড গোলটা এলো সেটা কিন্তু একেবারে সেম ভাবে, মানে আমরা যে অ্যানালাইসিসটা করেছিলাম একবারে সেম ভাবে, কিন্তু মানে ওভার দি টপ রোনাল্ডোকে একটা বল এবং রোনাল্ডো জাস্ট ব্রিলিয়ান্ট পজিশনিং, জাস্ট অফসাইড ট্র্যাপটাকে যেভাবে সে ভাঙলো, ইট জাস্ট গোস টু শো যে হি ইজ সাচ এ প্রলিফিক গোল স্কোরার. এত বছরের এক্সপেরিয়েন্স সে আবার বুঝিয়ে দিল যে অফসাইড ট্র্যাপটাকে কি করে ভাঙতে হয়. সাচ গ্রেট টাইমিং, সাচ এ গুড রান. এটা শেখার জিনিস, এটা যে কোনো ইয়াং স্ট্রাইকার বলবে যে পালিনাকে নিয়ে সৌম্য যেটা বললো যে এটা এরকমই, মানে একটা প্রপার সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার থাকলে কি হয় যে বাকি যারা রয়েছে না তাদের উপর ডিফেন্স করার ভারটা অনেকটা কমে যায়, তারা তখন মানে ফ্রিলি খেলতেটা পারে, যেটা পালিনা অন্যদের খেলার সুযোগটা করে দিয়েছে. তো এটাই হয়. এবং আরেকটা বলবো যে ক্যান্সেল আমার মনে হয় পর্তুগালে অনেক ক্রিয়েটিভ প্লেয়ার আছে, এবার ডিফেন্ডারদের থেকে আমার মনে হয় মানে ক্রিয়েটিভিটির থেকে সলিডিটিটাই পর্তুগালের বেশি কাম্য আমার মনে হয়, কারণ পর্তুগালের যে মানে অ্যাটাক বা মিডফিল্ডে মানে ক্রিয়েটারে ভর্তি. তো আমার মনে হয় না যে আবার ক্যান্সেলোর দিক থেকেও ক্রিয়েটারে দরকার আছে. as a fan আমার লিটারালি ভয় লেগেছে কালকে যে টার্কির ফরওয়ার্ডসরা আর গোয়িং পাস্ট ক্যান্সেলো উইথ সাচ ইজ. হোয়াট উইল জামাল মুসিয়ালা ডু, হোয়াট উইল ফ্লোরিয়ান উইয়ার্ডস ডু, নিকো উইলিয়ামস তো জোয়াও ক্যান্সেলোর ক্যারিয়ার শেষ করে দেবে. সো এটা দেখতে হবে, এন্ড বিগ টিমস উইল নট মিস চান্সেস. এটা একটা বড় টকিং পয়েন্ট, জোয়াও ক্যান্সেলো ডিফেন্সিভলি ইজ আটার শিট. একদমই ইমপ্রেসিভ. আমি নো ওয়ান্ডার হোয়াই পেপ শিফট হিম টু বার্সেলোনা. একদমই. এবং পেপ যখন কোনো একটা প্লেয়ারের উপর থেকে ভরসা তুলে না, তো তখন বুঝতেই হবে কোনো একটা কারণ আছে, কারণ পেপ এটা জেনারেলি করে না কোনো প্লেয়ারের উপর ভরসা তুলে না. তো ডিয়েগো ডালো শুড রিপ্লেস জোয়াও ক্যান্সেলো. ডিয়েগো ডালো এবং ক্যান্সেলোকে যদি রবার্টো মার্টিনেজ মিডফিল্ডেও খেলায় সেটাও খুব একটা ভালো কাজ হবে, কারণ ওটা কিন্তু ক্যান্সেলোর মানে প্রপার পজিশনই নয়, এবং আগের ম্যাচে সেটা করার চেষ্টা করেছিল, খুব একটা কাজ করে. তো যাই হোক, পর্তুগাল নিয়ে মোটামুটি আমাদের সমস্ত টকিং পয়েন্টস আমরা কভার করলাম. তো এরপরে লাস্ট ম্যাচ ছিল বেলজিয়ামের, যেটা ম্যাচ ডে 2 এর লাস্ট ম্যাচ ছিল. তো সেখানে বেলজিয়াম ফাইনালি একটা ভালো ম্যাচ খেললো এবং কেডিবির থেকে একটা দারুণ পারফরমেন্স আমরা দেখলাম. এবং সত্যি, এবং বেলজিয়াম এই টুর্নামেন্টে এখনো মানে টিকে আছে, এবং গ্রুপ ইটা হলো সব থেকে মজার, প্রত্যেকটা টিম এখানে সেই গ্রুপে 3 পয়েন্ট নিয়ে বসে আছে, 2 ম্যাচেস 3 পয়েন্টস. তো যে কোনো কিছু হতে পারে ওই গ্রুপটা থেকে. ওটা ম্যাচ ডে 3 একেবারে ওটা ফাইনাল হবে যে কি হতে চলেছে ওই গ্রুপটা থেকে, মানে খুবই মজার হতে পারে. এবং এমন হতে পারে যে প্রত্যেকটা টিম 4 পয়েন্টে শেষ করলো, এবং এটাও হতে পারে যে কোনো টিম 4 পয়েন্ট নিয়েও হয়তো মানে পরের পরের রাউন্ডে যেতে পারলো না. সেটাও একটা খুব মানে এটা খুব অদ্ভুত জিনিস হবে, খুব ট্র্যাজিক জিনিস হবে. আমার টক্সিক ট্রেট চাইছে যে বেলজিয়াম না যায়. I want small teams to advance. কিন্তু সেটা অনেকে চাইলেও, কিন্তু আমাদের ফুটবল যে ফ্যান, আমাদের মধ্যে যে ফুটবল ফ্যানটা, সেটা আমরা চাইবো যে বেলজিয়াম যেন যাক, কারণ বড় টিম আমরা চাইবো, বড় টিম ভার্সেস বিগ টিম হোক নকআউটসে, আমরা এটাই চাই. এবং বেলজিয়ামকে আমার মনে হয় বেলজিয়াম চলে যাবে, কারণ বেলজিয়ামকে আগের দিন প্রপার বেলজিয়ামের মতোই দেখেছে আমার মনে হয়. বেলজিয়াম. তো এটার সাথেই আমাদের ম্যাচ ডে 2 কভারেজ পুরোপুরি শেষ হলো, এবং আমরা একবারে মানে এক্সাইটেড হয়ে আছি ম্যাচ ডে 3 এর জন্য, কারণ Day 3 has a mouth-watering matches. দারুণ কারণ matches আছে. Obviously, ম্যাচ stakes ডে are so 3 high এর now.
কারণ ম্যাচ ডে 3-তে কিন্তু অনেক কিছু ডিসাইড হবে, কে গ্রুপ টপ করবে, কে নেক্সট রাউন্ডে যাবে। তো এবার কিন্তু মানে টিমগুলো একেবারে কিন্তু মানে প্রপার খুলে, মানে আর ওই রকম ওই ডিফেন্সিভ ওরকম কিন্তু এবার কিন্তু এবারে প্রপার খেলা দেখাবে টিম, মানে আর কোনো রকম কার্ড লুকিয়ে রাখা নয়, একদম মানে সমস্ত কার্ড একবারে ডেকে ফেলতে হবে যেই সব টিম। যেই টিমগুলোর এখনো কোয়ালিফিকেশন হয়নি তারা তো অল আউট যাবে, আর যারা কোয়ালিফাই করে গেছে তাদের এটা এক্সপেরিমেন্টাল ম্যাচ, তারা চাইলে এখন মানে অন্য অনেক স্কোয়াড টিমের এখন যেমন জার্মানির ক্ষেত্রে, জার্মানি এখন যে টপ স্পটটা নেওয়ার চেষ্টা করবে, তো সেটাও জার্মানির হ্যাঁ একটা মানে অবজেক্টিভ আছে এই ম্যাচ থেকে। তো ম্যাচ ডে 3 নিয়েও আমরা খুবই এক্সাইটেড, এবং ম্যাচ ডে 3ও আমরা অবশ্যই কভার করব, এবং আশা করি তোমরাও ইউরো খুব এনজয় করছো। এবং এই এই ইউরোর সব থেকে টকিং পয়েন্ট কি জানো, এই ইউরোর সব থেকে টকিং পয়েন্ট হলো ওন গোল, এবং এই ইউরোর সব থেকে হাইয়েস্ট স্কোরার হলো ওন গোল, কিন্তু এটা জানো তো তোমরা? বাট তো বাট বাট আগের আগের ইউরো, দ্যাট ইজ 2020 ইউরোতে 11টা ওন গোল ছিল, এখানে তো জাস্ট 5টা হয়েছে, তো আই এম গেসিং এবং আরো দু আসতে হাজার চলেছে। একুশের যে ইউরোটায় যতগুলো অন গোল হয়েছিল, সেটা হলো আগের সমস্ত ইউরোর কম্বাইন্ড অন গোলের থেকেও বেশি অন গোল ছিল। তো এটা একটা তোমাদের হ্যাঁ, জন্য স্ট্যাটিস্টিক্স। আর and আমার মনে হয় যে পর্তুগালের ম্যাচে তো প্রত্যেকটা এক একটা ম্যাচে একটা করে ওন গোল আসবেই মনে হচ্ছে, কারণ দুটো ম্যাচে পরপর তারা ওন গোল পেয়েছে। আর এই আমাদের এই ইউরো, যেটা ইউরো 2024, সেই ইউরোটা হলো একেবারে মানে ওয়ান্ডার কিডদের টুর্নামেন্ট, নিউ জেনারেশনের টুর্নামেন্ট। মানে একটা যে নতুন জেনারেশন যে আমাদের ফুটবলে আসছে, সেই মানে এই জেনারেশনটা হয়তো নেক্সট 15-20 বছর রুল করবে, মানে এদেরকে আমরা ব্যালন ডিয়ার সেরিমনিতে দেখতে পাবো। সেই ওয়ান্ডার কিড গুলো এই টুর্নামেন্টে জাস্ট নিজেদেরকে মানে নিজেদের একটা ঝলক দেখাচ্ছে বলা যায়, জাস্ট নিজেদের স্কিলটা দেখাচ্ছে। ফ্লোরিয়ান রিডস, বেলিংহাম, মুসিয়ালা, ইয়ামাল, ইকো উইলিয়ামস, মানে নামের কোনো শেষ নেই। মানে ইয়ং জেনারেশন এই টুর্নামেন্টের হলো সব থেকে বড় টকিং পয়েন্ট। ওয়াচ আউট তো ফর পেড্রো নেটো, ওয়াচ আউট ফর পেড্রো নেটো অ্যান্ড কনসেসাও ফ্রম সমস্ত পর্তুগাল। টুর্নামেন্ট, সমস্ত বিগ টিমসেই একটা করে ওয়ান্ডার কিডস রয়েছে অলমোস্ট, ইভেন তুর্কিতেও আর্ডা গুলের রয়েছে। তো এটা মানে একবারে ইয়ং জেনারেশনের টুর্নামেন্ট, একটা নিউ জেনারেশন আসছে তাদের টুর্নামেন্ট, সেটা মানে একদম। সেটা নিয়েও খুবই অলরাইট এক্সাইটেড। গাইস, ইয়া, আশা করি তো তোমরা আমাদের অ্যানালাইসিস খুব এনজয় করছো। যদি এনজয় করো তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আমরা এই ইউরো শেষ হওয়ার আগে আমাদের টার্গেট হচ্ছে মিনিমাম 100টা আমাদের সাবস্ক্রাইবার। তো প্লিজ আমাদের যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো, এটা আমাদের আরো ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হেল্প করবে, এবং আমরা আরো চেষ্টা করব আরো ডেপথে অ্যানালাইসিস করা। তো থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো গুড মাচ বাই। ফর ওয়াচিং দ্য ভিডিও, বাই, থ্যাংক, বাই, সি ইউ।